প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট ইউনিটের প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লব ও তার কয়েকটি দিক, এই যে বিষয়টা আছে, এই যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে সেরা 25টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দেবো। যদি তোমরা এইগুলো করে যেতে পারো, তুমি পশ্চিমবাংলার যে কোনো স্কুল থেকে দেখছো না কেন, তুমি কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবে, ঠিক আছে। এছাড়াও শুধুমাত্র ইতিহাসের 2 মার্কস নয়, আমি ইতিহাসের ফার্স্ট ইউনিটের কমপ্লিট রেডি করেছি, ভূগোল, বাংলা এবং জীবনবিজ্ঞান রেডি করেছি, যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। সব কটা পিডিএফ যদি তুমি নিতে চাও, 4টে সাবজেক্টে 8খানা পিডিএফ আছে, 239 পে করলে কিন্তু হয়ে যাবে। আর যদি তুমি ইন্ডিভিজুয়াল পিডিএফগুলো নিতে চাও, তাহলে বাংলা একটা সাবজেক্টের জন্য 59, প্রত্যেকটা সাবজেক্টের জন্য তখন তোমাকে 59 করে কিন্তু পে করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে। আমি আমার পেমেন্ট প্রসেস দিয়ে দেবো, তোমরা পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট শেয়ার করলেই কিন্তু পিডিএফগুলো দিয়ে দেবো। প্রত্যেকটা নোটস তোমরা কিন্তু পয়েন্ট ওয়াইজ পেয়ে যাবে, ঠিক আছে। সমস্ত নোটস তোমরা পাবে পয়েন্ট ওয়াইজ। তো চলো এবার আমরা একটু দেখে নিই পরপর কোশ্চেনগুলো। এটা হচ্ছে প্রথম অধ্যায়। এখানে প্রথম যে কোশ্চেনটা বলা হচ্ছে যে সাঁকুলত কাদের বলে, ঠিক আছে, বা কাদের বলা হতো। তো দেখে নাও, সাঁকুলত কথাটির অর্থ হচ্ছে ব্যাপক ও সুদূরপ্রসারী। যারা পিডিএফ নিতে পারবে না তারা খাতা পেন নিয়ে বসে যাও, তোমরা এগুলো দেখে দেখে লিখে নাও, তাহলে হয়ে যাবে। ব্যাপক ও সুদূরপ্রসারী। ফ্রান্সের ভিটেমাটিহীন ভবঘুরে শ্রেণীকে সাঁকুলত বলা হতো। এর মাধ্যমে ফরাসি বিপ্লবের সময়কালে কৃষক, শ্রমিক, ছোটো কারিগর, দোকানদার প্রভৃতিকে বোঝাতো। আসলে শহরের খেটে খাওয়া দিনমজুর, পত্রবাহক, মুটে, কাঠুরে, বাগানের মালি, গৃহভৃত্য, রাজমিস্ত্রি প্রমুখ এই শ্রেণীভুক্ত ছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, 2-এরটা, লেতর দা ক্যাশে কি? লেতর দা ক্যাশে বলে হেডিং দিয়ে লিখবে, ফরাসি বিপ্লবের পূর্বে সেই দেশে প্রচলিত এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানাকে বলা হতো লেতর দা ক্যাশে। এর দ্বারা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে বন্দি অবস্থায় রাখা যেত এবং রাজকর্মচারীরা এই নিয়মের দুর্ব্যবহার করে যে কোনো ব্যক্তিকে দীর্ঘ সময় বিনা বিচারে আটকে রাখত। 3 নম্বর প্রশ্ন দেখো, টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো? উত্তর, টেনিস কোর্টের শপথ বলে লিখবে 1789 খ্রিস্টাব্দে 20 জুন ফ্রান্সের 3য় সম্প্রদায়ের সদস্যরা তাদের জন্য নির্দিষ্ট সভাগৃহের দ্বার বন্ধ রেখে নিকটবর্তী টেনিস কোর্টে শপথ গ্রহণ করেন। সেখানে তারা শপথ নেন যে যতদিন না তারা সমগ্র ফ্রান্সের জন্য নতুন সংবিধান তৈরি করতে পারছেন, ততদিন তারা ঐক্যবদ্ধভাবেই কাজ করে যাবেন। এই শপথটি টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। পরবর্তী দেখো, আসিয়া রেজিম বলতে কী বোঝো? আসিয়া রেজিম 1789 খ্রিস্টাব্দের অর্থাৎ ফরাসি বিপ্লবের পূর্বে সেদেশে বুর্বো শাসকদের রাজত্বকালকে আসিয়া রেজিম বলা হতো। ওই সময় ফ্রান্সের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি ছিল ত্রুটিপূর্ণ, বৈষম্যমূলক এবং স্বৈরাচারী। ফরাসি বিপ্লবের দ্বারা ফ্রান্সে আসিয়া রেজিম অর্থাৎ পুরাতন আমলের অবসান ঘটে। 5 নম্বর দেখো, ইন্টেন্ডেন্ট নামে কারা পরিচিত ছিল অথবা ইন্টেন্ডেন্ট কি? তো হেডিং দেবে ইন্টেন্ডেন্ট বলে লিখবে, ফরাসি বিপ্লবের পূর্বে রাজা ষোড়শ লুই প্রদেশগুলির উপর নিয়ন্ত্রণ করা এবং রাজস্ব আদায় করার জন্য এক বিশেষ ধরনের আমলাদের নিয়োগ করেন। এই আমলারাই ইন্টেন্ডেন্ট নামে পরিচিত। এরা অত্যাচারী এবং দুর্নীতিপরায়ণ ছিল। এদের অত্যাচার ও শোষণ এমন পর্যায়ে পৌঁছেছিল যে ফরাসি জনগণ এদের অর্থলোলুপ নেকড়ে বলে অভিহিত করেছিল। 6 নম্বর প্রশ্ন দেখো, কারভি ও টাইট বলতে কী বোঝো? উত্তর, প্রাক বিপ্লব যুগে ফ্রান্সে প্রচলিত বাধ্যতামূলক শ্রমকরের নাম ছিল কারভি। সামন্ত প্রভুর সেবায় সপ্তাহে নির্দিষ্ট কয়েকদিনের পারিশ্রমিকহীন বাধ্যতামূলক শ্রমদান করতে হতো। আর এই পারিশ্রমিকবিহীন শ্রমদানকে কারভি বা শ্রমকর বলা হতো। টাইট কি? ফরাসি বিপ্লবের পূর্বে সেদেশে প্রচলিত ধর্মকরকে বলা হতো টাইট। ফ্রান্সের 3য় শ্রেণীর জনগণ চার্চকে এই কর দিত। এই বিপুল পরিমাণ অর্থের অধিকাংশই যাজকগণ ব্যক্তিগত বিলাসে ব্যয় করতেন। 7 নম্বর প্রশ্ন, টেইলি ও ভিংটিয়েমে কি? টেইলি, পুরাতন ব্যবস্থায় ফ্রান্সের 3য় শ্রেণীর মানুষ রাষ্ট্র বা সরকারকে যে ভূমিকর দিত তাকে বলা হয় টেইলি। এখানে ভূমিকর হবে না, ভূমিকর হবে। টেইলি হলো ভূমিকর বা সম্পত্তি কর। এই কর ফরাসি জনগণের সম্পত্তি অনুযায়ী ধার্য করা হতো, তবে মধ্যবিত্ত ও দরিদ্র কৃষকদের এই কর দিতে বেশি দেখা যেত।
পরবর্তী কোশ্চেন দেখে নাও। এখানে দেখো ভিংটিয়ামে কি? ফ্রান্সের বিপ্লবের আগে প্রচলিত একটি প্রত্যক্ষ করের নাম ছিল ভিংটিয়ামে। এটি জনগণের স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর ধার্য করে আয়কর হিসেবে ধরা হতো। এই কর কৃষক শ্রেণীকে বেশিরভাগটাই প্রদান করতে হতো, তবে অভিজাতরা কিছুটা কর প্রদান করলেও যাজক শ্রেণী এই কর থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো 8 নম্বর, জ্যাকোবিন কারা ছিলেন? জ্যাকোবিন ফরাসি আইনসভার একটি রাজনৈতিক দলের নাম ছিল জ্যাকোবিন। এই দলের সদস্যরা ছিলেন উগ্র বামপন্থী মতবাদে বিশ্বাসী। প্রজাতন্ত্রের সমর্থক জ্যাকোবিনদের নেতা ছিলেন রোবস্পিয়ার। ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে রোবস্পিয়ারের নেতৃত্বে জ্যাকোবিন দল ফ্রান্সের শাসন পরিচালনা করেছিল। 9 নম্বর দেখো, ফিজিওক্র্যাটস কাদের বলা হয় বা বলা হতো? ফিজিওক্র্যাটস ফরাসি বিপ্লবের ফ্রান্সে ফিজিওক্র্যাট নামে একদল অর্থনীতিবিদদের আবির্ভাব ঘটে। এই অর্থনীতিবিদরা অর্থনীতির নতুন ব্যাখ্যা দিয়ে বলেন যে বাণিজ্য, শিল্প ও কৃষির ক্ষেত্রে রাষ্ট্রের কর্তৃত্ব অবাঞ্ছিত। কুইসনে এই মতবাদের অন্যতম প্রবক্তা ছিলেন। 10 নম্বর, প্যারি কমিউন কি? প্যারি কমিউন 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই ফ্রান্সে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল। এরপর সেদেশের বুর্জোয়ারা প্যারিসের শাসনভার গ্রহণ করে। এই জন্য তারা একটি অস্থায়ী পৌর পরিষদ গঠন করে। এই পৌর পরিষদের গঠন কার্য পরিচালনার জন্য বুর্জোয়ারা নিজেদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচন করে। এই অস্থায়ী পৌর পরিষদের নাম হয় প্যারি কমিউন। 11 নম্বর প্রশ্ন, লাল সন্ত্রাস ও শ্বেত সন্ত্রাস বলতে কী বোঝো? লাল সন্ত্রাস ফ্রান্সের সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে গেলেও রোবস্পিয়ার সন্ত্রাসের রাজত্ব চালিয়ে যান। কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে বিনা বিচারে তিনি অসংখ্য মানুষকে হত্যা করেন। এই ঘটনা লাল সন্ত্রাস নামে অভিহিত হয়। পরবর্তী দেখো, শ্বেত সন্ত্রাস। রোবস্পিয়ারকে গিলোটিনে হত্যা করার মধ্য দিয়ে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। এরপরই ফ্রান্সে জ্যাকোবিনদের উপর জনসাধারণের আক্রমণ হিংসাত্মক হয়ে ওঠে। এ সময় বহু জ্যাকোবিন সদস্যকে হত্যা করা হয়, যা শ্বেত সন্ত্রাস নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন দেখো, সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো? উত্তর লিখবে, সন্ত্রাসের রাজত্ব বলে ফ্রান্সকে প্রতিবিপ্লব ও বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য জ্যাকোবিন দল তথা রোবস্পিয়ার 1793 থেকে 1794 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের যে কঠোর ও দমনমূলক শাসন চালু করেন তা সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত। ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব 1793 খ্রিস্টাব্দের 2 জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27 জুলাই পর্যন্ত প্রায় 13 মাস টিকে ছিল। পরবর্তী কোশ্চেন দেখো, গিলোটিন কি? গিলোটিন বলে হেডিং দিয়ে লিখবে, গিলোটিন হলো একটি শিরচ্ছেদক যন্ত্র। ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব চলাকালে এই যন্ত্র দ্বারা অসংখ্য মানুষকে হত্যা করা হয়। এই যন্ত্রে দুটি কাঠের লাঠির মাঝে ঝুলন্ত অবস্থায় ভারী লোহার কাঠারি থাকত। উপরের দিক থেকে নেমে এটি শায়িত মানুষের শিরচ্ছেদ করত। গিলোটিন যন্ত্রটির আবিষ্কারক ছিলেন ডক্টর জোসেফ ইগনেস গিলোটিন। 14 নম্বর প্রশ্ন দেখো, পিলনিজের ঘোষণা কি? তো পিলনিজের ঘোষণা বলে হেডিং দিয়ে লিখবে, ফ্রান্স ছেড়ে অস্ট্রিয়া পালিয়ে যাওয়ার সময় ষোড়শ লুই সপরিবারে সীমান্তে মহিলাদের হাতে ধরা পড়ে। তাকে বন্দি করে প্যারিসে আনা হয়। এই অবস্থায় ইউরোপীয় রাজন্যবর্গ অত্যন্ত বিচলিত হন। তাই 1791 খ্রিস্টাব্দে 27 আগস্ট প্রেশিয়া ও অস্ট্রিয়া যৌথভাবে পিলনিজের ঘোষণা দ্বারা ইউরোপীয় রাষ্ট্রবর্গকে ফরাসি রাজতন্ত্র রক্ষা করার আহ্বান জানায়। ঠিক আছে, পরবর্তী দেখো, অ্যাসাইনেট কি বা অ্যাসাইনেট বলতে কী বোঝো? 1791 খ্রিস্টাব্দে ফ্রান্সে আর্থিক সংকট দেখা দেয়। এই সংকট কাটানোর জন্য ফরাসি সংবিধান সভা অ্যাসাইনেট নামে এক ধরনের কাগজের নোটের প্রচলন করে। আর্থিক সমস্যা মোকাবেলায় সংবিধান সভা চার্চের ভূ সম্পত্তি বাজেয়াপ্ত করে তার ভিত্তিতে অ্যাসাইনেট চালু করে। ঠিক আছে, 16 নম্বর দেখো, জিরোন্ডিস্ট কাদের বলা হতো? জিরোন্ডিস্ট জ্যাকোবিনদের একটি গোষ্ঠী ব্রিসোর নেতৃত্বে একটি দল গঠন করে। প্রথমে তারা বিশপপন্থী নামে পরিচিত ছিল, পরে তারা জিরোন্ডিন নামে পরিচিতি লাভ করে, কারণ এই দলের সদস্যরা জিরান্ত প্রদেশ থেকে নির্বাচিত হয়েছিল। জিরোন্ডিস্টরা ছিল রাজতন্ত্র বিরোধী বা প্রজাতন্ত্রবাদী।
17 দাগে দেখো ক্যাপিটেশনস কি। ক্যাপিটেশন ফ্রান্সের 3টি প্রত্যক্ষ করের মধ্যে ক্যাপিটেশন বা উৎপাদন কর অন্যতম। 1701 খ্রিস্টাব্দে যখন এই কর ধার্য করা হয় তখন বলা হয়েছিল এই কর প্রত্যক্ষ ফরাসিবাসীর উপর সমভাবে প্রযোজ্য হবে, কিন্তু পরবর্তীতে যাজক ও অভিজাত শ্রেণী এই কর থেকে অব্যাহতি পায় এবং একমাত্র সাধারণ শ্রেণীকে এই করভার বহন করতে হয়। 18 দাগে দেখো থার্মিডরীয় প্রতিক্রিয়া কি। উত্তর থার্মিডরীয় প্রতিক্রিয়া সন্ত্রাসের শাসনকালের বাড়াবাড়িতে আতঙ্কিত হয়ে ন্যাশনাল কনভেনশনের বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা 1794 খ্রিস্টাব্দের 27 জুলাই রোবস্পিয়ার ও তার অনুগামীদের বন্দি করে এবং পরদিন গিলোটিনে হত্যা করে। রোবস্পিয়ারের মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ত্রাসের শাসনকালের অবসান ঘটে। ফ্রান্সে সন্ত্রাসের বিরুদ্ধে এই প্রতিক্রিয়া বিপ্লবী বর্ষপঞ্জিত থার্মিডর নামে বা জুলাই মাসে ঘটেছিল বলে এটি থার্মিডরীয় প্রতিক্রিয়া নামে খ্যাত, যার অর্থ প্রতি বিপ্লবের জয়। 19 নম্বর প্রশ্ন দেখো মহা আতঙ্ক কি। তো মহা আতঙ্ক বলে হেডিং করে লিখবে যে 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই বাস্তিল দুর্গের পতনের পর ফ্রান্সের গ্রামাঞ্চলে বিপ্লবের ব্যাপক প্রসার ঘটে এবং কৃষক শ্রেণী ম্যানর প্রভু ও জমিদারদের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায়। এই সময় গ্রামাঞ্চলে গুজব রটে যায় যে কৃষকদের দমন করার জন্য অভিজাতদের ভাড়াটে গুন্ডা ও সেনাবাহিনী এগিয়ে আসছে। এই গুজবের ফলে গ্রামাঞ্চলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা মহা আতঙ্ক নামে পরিচিত। 20 দাগে দেখো সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি। উত্তর লিখবে সেপ্টেম্বর হত্যাকাণ্ড 1792 খ্রিস্টাব্দে 10ই আগস্টের অভ্যুত্থানে রাজাকে বন্দি করে রাখার পর বহু রাজভক্ত ব্যক্তিকে সন্দেহের বশে কারারুদ্ধ করা হয়। এসব রাজভক্ত মানুষের বিপ্লবের ক্ষতি করতে পারে। এই আশঙ্কায় ফ্রান্সের রাজতন্ত্র বিরোধী উত্তেজিত জনতা কারাকক্ষে ঢুকে 1792 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত হাজার হাজার বন্দীদের নির্বিচারে হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন দেখো কে কেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন। হেডিং দেবে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলার কারণ বলে। তার এর আন্ডারে লিখবে ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশনস গ্রন্থে 8শ শতাব্দীর ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন। ফ্রান্সে বৈষম্যমূলক কর ব্যবস্থা, শিল্প বাণিজ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ, রাজস্ব বিভাগের কর্মচারীদের দুর্নীতি প্রভৃতি কারণে অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখে নাও। ডাইরেক্টরি শাসন কি। ডাইরেক্টরির শাসন বলে হেডিং দিয়ে লিখবে 1794 খ্রিস্টাব্দে সন্ত্রাসের রাজত্বের অবসানের পর ফরাসি জাতীয় মহাসভা 1795 খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা করে। এই সংবিধান অনুযায়ী ফ্রান্সে যে শাসন শুরু হয় তাকেই বলা হয় ডাইরেক্টরি শাসন। 23 নম্বর প্রশ্ন দেখো ফ্রান্সে প্রথম শ্রেণী কাদের বলা হতো। প্রথম শ্রেণী বলে হেডিং দিয়ে লিখবে প্রাক বিপ্লব যুগে ফরাসি সমাজে যাজকদের প্রথম শ্রেণী বলা হতো। 1789 খ্রিস্টাব্দে তাদের সংখ্যা ছিল 1,20,000। উচ্চ যাজক ও নিম্ন যাজক এই দুই ভাগে যাজক শ্রেণী বিভক্ত ছিল। মোট জনসংখ্যার 1% না হয়েও সমাজ ও রাষ্ট্রে তারা ছিল অত্যন্ত সুবিধাভোগী। রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে ছিলেন তারা। কন্ট্রাক্ট অফ পয়সি নামে এক চুক্তি অনুসারে তারা কেবল ফরাসি রাজাকে এক স্বেচ্ছা কর দিত, আর কোনো প্রকার কর প্রদান করতে হতো না। 24 নম্বর প্রশ্ন দেখো ফ্রান্সের দ্বিতীয় শ্রেণী কাদের বলা হতো। তাহলে প্রাক বিপ্লব যুগে ফরাসি সমাজে অভিজাতদের দ্বিতীয় শ্রেণী বলা হতো। ফরাসি বিপ্লবকালে এদের সংখ্যা ছিল 3,50,000, যা ছিল দেশের মোট জনসংখ্যার 1.12%। তারা ছিল সমাজের সর্বাপেক্ষা প্রভাবশালী অংশ। সরকারি চাকরি, বিচার বিভাগের উচ্চপদ, প্রশাসন ব্যবস্থা সব ছিল তাদের অধিকারে। তো এবারে 25 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে প্রাক বিপ্লব যুগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণী কারা ছিল। তো উত্তর লিখবে প্রাক বিপ্লব যুগে ফ্রান্সে মোট জনসংখ্যার 97% মানুষই তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। জাহাজ মালিক, ব্যাংকার, বৃহৎ শিল্পপতি, অধ্যাপক, আইনজীবী, চিকিৎসক, ক্ষুদ্র ব্যবসায়ী, কারিগর, শ্রমিক, কৃষক, ভবঘুরে প্রভৃতি ছিল তৃতীয় শ্রেণীভুক্ত মানুষ। যোগ্যতা থাকা সত্ত্বেও সামাজিক মর্যাদায় তারা ছিল তাই পিছিয়ে।
অথচ রাষ্ট্রের সব নাগরিক দায়িত্ব এদেরকেই পালন করতে হতো। এর পরবর্তী কোশ্চেন দেখো, ফ্রান্সের বুর্জোয়া শ্রেণী বলতে কাদের বোঝাতো? উত্তর লিখবে বুর্জোয়া শ্রেণী ছিল তৃতীয় সম্প্রদায়ের একটি অংশ। তৃতীয় শ্রেণীর এই বুর্জোয়ারাই ছিল বিপ্লবের অগ্রদূত। বড় ব্যবসায়ী, শিল্পপতি ও ব্যাংকারদের বলা হতো উচ্চ বর্জুয়া। আইনজীবী, অধ্যাপক, চিকিৎসকদের বলা হতো মধ্য বর্জুয়া। কারিগর, দোকানদার, কৃষক, শ্রমিক প্রভৃতিদের বলা হতো নিম্ন বর্জুয়া। বিদ্যা, বুদ্ধি ও ধনবলে বলীয়ান হয়েও কেবল বংশ কৌলীন্যের অভাবে সমাজ ও রাষ্ট্রে তারা ছিল অনেকটাই পিছিয়ে। পরবর্তী কোশ্চেন দেখো, 27 নম্বর প্রশ্ন, যে বাস্তিল দুর্গের পতনের ফল কী হয়েছিল, অথবা বাস্তিল দুর্গের পতনের তাৎপর্য বা গুরুত্ব লেখো। সো আই থিঙ্ক দিস ইজ আ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সো প্লিজ ডোন্ট স্কিপ দ্যাট। ফরাসি বিপ্লবের পরিপ্রেক্ষিতে বাস্তিল দুর্গের পতনের অর্থাৎ 14ই জুলাই 1789 খ্রিস্টাব্দে ঘটনা ছিল এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। তারপরে কি করবে, হেডিং দেবে বাস্তিল দুর্গের পতনের তাৎপর্য বা গুরুত্ব বলে। এর আন্ডারে প্রথম পয়েন্ট লিখবে ষোড়শ লুইয়ের নিয়ন্ত্রণ লোপ। এই ঘটনার পর প্যারিসের উপর ফরাসিরা ষোড়শ লুইয়ের নিয়ন্ত্রণ লোপ পায়। পরবর্তী দেখো 2 নম্বরে প্যারি কমিউন কি? প্যারি কমিউন বলে হেডিং দিয়ে লিখবে বুর্জোয়াদের নেতৃত্বে গঠিত হয় প্যারি কমিউন। এর নেতৃত্বেই প্যারিসের পৌর শাসন ব্যবস্থা পরিচালিত হয়। 3 নম্বর লিখবে জাতীয় রক্ষা বাহিনী। প্যারি কমিউনের নিরাপত্তার জন্য লাফায়েতের নেতৃত্বে গঠিত হয় জাতীয় রক্ষা বাহিনী। তো বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ক্লাস 9-এর ফার্স্ট ইউনিটের ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লব এবং তার কয়েকটি দিকের সেরা 25টি 2 নম্বরের প্রশ্নের উত্তর। ঠিক আছে, আশা করি অনেকেই লিখে নিয়েছো। আর যারা ভাবছো দাদা এত লেখার সময় নেই, এত লিখতে পারবো না, তুমি আমাদেরকে PDF দিয়ে দাও, তাহলে আমি তোমাকে যে ক্রাইটেরিয়াটা বললাম তুমি আমাকে হোয়াটসঅ্যাপে এই যে উপরের নাম্বারটা বারবার ব্লিঙ্ক হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। ঠিক আছে, আমি তোমাকে ডেফিনেটলি বলে দেবো যে তোমাকে কি করতে হবে কি হবে না। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।